নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক বনফুলের একটা সুন্দর ছোট গল্প, ভ্রাতৃপ্রেম। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। ভ্রাতৃপ্রেমের তো আপনারা অনেক রকম গল্প শুনেছেন। দেখুন তো এই গল্পটা কেমন লাগে। সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অন্যরকম, কিন্তু অসাধারণ। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম ভ্রাতৃপ্রেম। প্রৌঢ় ভবানন্দ সেন নিজের চিকিৎসার জন্য কলিকাতায় আসিয়াছিলেন। তখন কালাজ্বরের অব্যর্থ ওষুধ আবিষ্কৃত হয় নাই। ডাক্তার ব্রহ্মচারী তখন সবে তাহার গবেষণা আরম্ভ করিয়াছেন। তাহার ঔষধ বাজারে তখনও চালু হয় নাই। ভবানন্দ সেনের কালাজ্বর হইয়াছিল। স্বয়ং ব্রহ্মচারী চিকিৎসার ভার লইয়াছিলেন। ভবানন্দের পুত্র শ্যামানন্দ মেডিকেল কলেজে পড়িত। সুতরাং ছোট বড় মাঝারি আরও কয়েকজন ডাক্তারও জুটিয়াছিলেন, কিন্তু কোনো ফলই হইতেছিল না। সকলে হিমশিম খাইতেছিলেন মাত্র। কুইনাইন এবং আর্সেনিকের শ্রাদ্ধ হইতেছিল। তাহার সঙ্গে গোপনে গোপনে চলিতেছিল হোমিওপ্যাথি এবং কবিরেজি পাচন। বাংলাদেশের অনেকেই সময়নিষ্ঠ নহেন। জ্বর কিন্তু এক মিনিটও দেরি করে না, ঠিক যথা সময় আসে। ভবানন্দের বেলাতেও ইহার অন্যথা হইল না। ঠিক ঘড়ির কাঁটা ধরিয়া জ্বর প্রত্রহ 2 বার করিয়া হাজিরা দিতে লাগিল। ভবানন্দ গৃহিণী তখন অনন্য পায় হইয়া কুলপুরোহিত কালিকানন্দ শর্মাকে খবর দিলেন। তিনি আসিয়া ব্যবস্থা করিয়া দিলেন চণ্ডীপাঠ এবং কালী পুজো। তাহাও চলিতে লাগিল। ডাক্তাররা সকলেই একটি কথা বারবার বলিয়া যাইতে লাগিলেন, সাবধান, পেট যেন খারাপ না হয়। পেট ভাঙিলেই সর্বনাশ হইয়া যাইবে। কালাজ্বরের রোগীরা সাধারণত খুব লোভী হয়। কুপথ্য করার দিকেই তাহাদের ঝোঁক বেশি। এ বিষয়ে যেন একটু কড়া নজর রাখা হয়। পুত্র শ্যামানন্দ এবং গৃহিণী মৃন্ময়ী সর্বতভাবে মনোযোগী হইলেন এই বিষয়। বাড়িতে মশলা কেনাই বন্ধ হইয়া গেল। মৌরলা মাছ ছাড়া অন্য যে কোনো প্রকার মাছ তাহারা আর কিনিতে সাহস করিলেন না। কিন্তু এইসব সাবধানতা সত্ত্বেও একদিন পেটের গোলমাল দেখা দিল। ডাক্তাররা আসিয়া মৃন্ময়ীকে জেরা করিতে লাগিলেন। মৃন্ময়ী বলিলেন, 10 বছরের পুরাতন চাউল এবং মৌরলা মাছের মশলাহীন ঝোলের অপেক্ষা গুরুতর কোনো পথ্য তিনি স্বামীকে দেন না। একজন ডাক্তার প্রশ্ন করিলেন, দুধ কতটা খাচ্ছেন? 2 বেলায় 3 পোয়া। জল মিশিয়ে দেন তো? না, জল মেশাই না। কলকাতার দুধে এমনিতেই তো জল অনেক থাকে। না না, জল মিশিয়ে দেবেন। জল মিশাইতে গিয়া মৃন্ময়ী অনুভব করিলেন যে জল মিশাইলেও দুধের রঙও বজায় থাকিবে না। কিন্তু ডাক্তারদের নির্দেশ অমান্য করিতে তিনি সাহস করিলেন না। পেটের গোলমাল কিন্তু যেমন চলিতেছিল তেমনি চলিতে লাগিল। জ্বরও। ভবানন্দ দেখিলেন ডাক্তাররা তাহার খাবার ছাড়া আর কিছুই কমাইতে পারিতেছেন না। হঠাৎ তিনি মরিয়া হয়ে উঠিলেন। মৃন্ময়ীকে ডাকিয়া বলিলেন, এরা আমাকে না খেতে দিয়েই মেরে ফেলে দেবে দেখছি। এদের কথা আমি আর শুনব না। আজ রাতে আমি বার্লি খাবো না, লুচি খাবো। লুচি? হ্যাঁ, গরম ফুলকো লুচি খেলে পেটটা ধরে যেতে পারে। আমার নিজের অভিজ্ঞতা আছে। কিন্তু শামু এসে যদি শোনে আমি তোমাকে লুচি দিয়েছি, তাহলে কুরুক্ষেত্র করবে সে। তাকে শোনানোর দরকার কি? সে তো 7:30টার আগে ফিরবে না। তার আগেই আমি খেয়ে নেব। কিন্তু সেটা কি ঠিক হবে? খুব ঠিক হবে। আমি যা বলছি তাই করো। বেশি নয়, 5-6টা লুচি বেগুন ভাজা দিয়ে খাবো। আমার আয়ু শেষ হয়ে এসছে।
আমার ইচ্ছে আর তোমরা বাধা দিও না। মৃন্ময়ীর চোখে জল আসিয়া পড়িল। তিনি লুচি ভাজিবারই আয়োজন করিতে গেলেন। উনুনের কাছেই ভবানন্দ খাইতে বসিয়াছিলেন। সবে একখানি মাত্র লুচি থালার ওপর দেওয়া হয়েছে এবং অত্যন্ত গরম বলিয়া ভবানন্দ সেটি তখনও ভালোভাবে আয়ত্ত করিতে পারেন নাই। এমন সময় পুত্র শ্যামানন্দ আসিয়া উপস্থিত। এ কি? উনি লুচি খাবেন বলে জেদ ধরেছেন। মৃন্ময়ী বলিলেন, ডাক্তাররা বার্লি দিতে বলেছে আর তুমি লুচি দিচ্ছ? আমি কি করব বাবা, ওকে বলো। ভবানন্দ দৃঢ় কণ্ঠে বলিলেন, আমি লুচি খাবই। তোমারও ডাক্তাররা গবেট, কিচ্ছু জানে না। না, লুচি খাওয়া হবে না বাবা, আমি খাবই বলে ভবানন্দ গর্জন করিয়া উঠিলেন। শ্যামানন্দ তর্ক না করিয়া লুচিশুদ্ধ থালাটা তুলিয়া লইল। ভবানন্দ রাগ করিয়া উঠিয়া গেলেন। সেদিন রাত্রে জলস্পর্শ পর্যন্ত করিলেন না। পরদিন প্রভাতে ভবানন্দ পাটনা প্রবাসী ভ্রাতা পরমানন্দকে নিম্নলিখিত পত্রটি লিখিলেন। কল্যাণবর এসু, কিছু টাকার জন্য ইতিপূর্বে একটি পত্র লিখিয়াছিলাম, কিন্তু তুমি তাহার কোনো উত্তর পর্যন্ত দিলে না। এখানে জলের মতন অর্থব্যয় হইতেছে, কিন্তু অসুখের কোনো উপশম নাই। মনে হইতেছে আর বেশি দিন বাঁচিব না। তোমার বৌদিদি এবং শামুও আমার সঙ্গে অসৎ ব্যবহার করিতেছে। ইহাতে আশ্চর্য হইবার কিছু নাই। হাতি কাদায় পড়িলে ব্যাঙও তাহাকে লাথি মারে। তুমি যদি আমাকে শেষ দেখা দেখিতে চাও, তাহলে এই পত্রকে টেলিগ্রাম জ্ঞান করিয়া অবিলম্বে চলিয়া আসিবে। হাতে পয়সা থাকিলে টেলিগ্রামই করিতাম, কিন্তু পয়সা তোমার বৌদির কাছে থাকে, চাহিলে দেয় না। তাহার ধারণা হাতে পয়সা পাইলে আমি কুপথ্য কিনিয়া খাইব। এখন মরাই আমার পক্ষে শ্রেয়। তুমি পত্র পাইয়াই চলিয়া আসিবে। সাক্ষাতে সব কথাই বলিব। আশীর্বাদ জানিবে। ইতি আশীর্বাদক ভবানন্দ সেন। পরমানন্দ আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া সকলের চোখেই জল আসিয়া পড়িল, এমনকি শ্যামসুন্দরেরও। আপনি এসেছেন, ভালোই হয়েছে। আমরা বাবাকে আর সামলাতে পারছি না। চক্ষু মুছিতে মুছিতে পরমানন্দ উত্তর দিলেন, ভয় কি, সব ঠিক হয়ে যাবে। শ্যামানন্দ নিশ্চিন্ত হইয়া কলেজে চলিয়া গেল। ইয়ার কিছুক্ষণ পরে ঘরে খিল বন্ধ করিয়া দুই ভ্রাতা মিলিয়া কি যেন পরামর্শ করিলেন, তাহা মৃন্ময়ী টের পাইলেন না। দ্বারে কান দিয়ে শুনিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু বিশেষ কিছু শুনিতে পান নাই। বেলা 3টের সময় পরমানন্দ দিবানিদ্রা সাঙ্গ করিয়া উঠিলেন। রাত্রে ট্রেনে নাকি ঘুম হয় নাই। মৃন্ময়ী প্রশ্ন করিলেন, চা করে দেবো ঠাকুরপো? না, দাদাকে নিয়ে এক্ষুনি একবার বেরোবো। আমার পরিচিত একটি ভালো হোমিওপ্যাথি ডাক্তার আছেন, তাকে একবার দেখিয়ে নিয়ে আসি। অনেক কালাজ্বরের রোগীকে তিনি আরাম করেছেন শুনেছি। তাকে বাড়িতেই কল দাও না, তোমার দাদা কি যেতে পারবেন? তিনি কল দিলে আসেন না, তার বাড়িতে যেতে হয়। আমরা গাড়ি করে যাব। তুমি চাকরটাকে বলো একটা রিক্সা ডেকে দিই। এই পাড়াতেই একটা রিক্সাওয়ালা থাকে, চেনাশোনা লোক। মোহন, দেখ তো চামড়ু যদি থাকে, তাকে ডেকে নিয়ে আয়। চামড়ুর রিক্সাতে আরোহণ করিয়া দুর্গা দুর্গা বলিতে বলিতে দুই ভাই রিক্সাতে চড়িয়া যাত্রা করিলেন। ফিরিলেন 2 ঘণ্টা পরে। শ্যামানন্দ তখন কলেজ হইতে ফিরিয়াছিল। সে খুড়ো মহাশয়কে জিজ্ঞাসা করিল, কোন ডাক্তারের কাছে বাবাকে নিয়ে গিয়েছিলেন? সে তুই চিনিবি না, আমার এক গুরু ভাই, বেলেঘাটায় থাকে। রাত্রে শুইবার সময় পরমানন্দ লক্ষ্য করিলেন, টেবিলের ওপর একটি মোমবাতি জ্বালাইয়া ভবানন্দ খবরের কাগজ পড়িতেছেন। বাল্বটা হঠাৎ ফিউজড হইয়া গিয়াছিল। শুইয়া শুইয়া কিছুক্ষণ না পড়িলে
ভবানন্দের ঘুম আসে না। মোমবাতির কাছে মশারিটা বাতাসে দুলিতেছে। পরমানন্দের আশঙ্কা হইতে লাগলো মশারিতে আগুন ধরিয়া গেলেই মুশকিল। এই চিন্তা করিতে করিতে তিনি ঘুমাইয়া পড়িলেন। পরমা, ওরে পরমা! ভবানন্দের কাতর ডাকে পরমানন্দের নিদ্রাভঙ্গ হইল। মশারির ভেতরে তিনি ধড়মড় করিয়া উঠিয়া বসিলেন। সঙ্গে সঙ্গে একটি উজ্জ্বল আলো তাহার চোখ ধাঁধাইয়া দিল। ভবানন্দের পাশেই যে বাথরুম এবং তাহাতে যে একটি বেশি শক্তিশালী বাল্ব লাগানো আছে তাহা পরমানন্দ জানিতেন না। তিনি মশারির ভিতর বসিয়াই পটপট করিয়ে নিজের মশারির দড়িগুলি ছিঁড়িয়া ফেলিলেন। তাহার পরই শশব্যস্ত হইয়া উঠিয়া পড়িলেন। ইহার একটু পরই গুরুভার পতনের শব্দে শ্যামানন্দের নিদ্রাভঙ্গ হইল। সে বাহিরে আসিয়া দেখিল আপাদমস্তক মশারি জড়াইয়া পরমানন্দ পড়িয়া গিয়াছেন। তার মস্তকে গুরুতর চোট লাগিয়াছে। ভবানন্দ ক্ষীণ কণ্ঠে বাথরুম থেকে বলিতে লাগিলেন, শামু, এখানে আয়, আমি উঠতে পাচ্ছি না, জলের মতন পায়খানা হয়ে যাচ্ছে খালি। শামু একটা ট্যাক্সি ডাকিয়া উভয়কে লইয়া মেডিকেল কলেজে চলিয়া গেল। পরের দিন রিক্সা চালক চামড়ু বলিল, উহারা কোনো ডাক্তারের কাছে যান নাই, একটি খাবারের দোকানে বসিয়া লুচি, বুটের ডাল, আলুর দম এবং রাজভোগ খাইয়াছেন। আরেকটি উল্লেখযোগ্য কথা এখনও উল্লেখ করি নাই। ভবানন্দ সেন একজন প্রবীণ ডাক্তার এবং পরমানন্দ সেন একজন প্রবীণ শিক্ষক। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।